হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। এই ক্লাসটা হচ্ছে সিডিপির পেপার টুর জন্য প্রথম ক্লাস। এই ক্লাসের মধ্যে আমি যে 2018-র যে কোয়েশন পেপার ছিল সেই পেপারটি নিয়েছি, কারণ আমি যে প্রথমে কিভাবে কোয়েশন আসতো সেইভাবে থেকে মানে একটি সিকোয়েন্সে যাব, তাই আমি 2018-র কোয়েশন পেপারটি নিয়েছি। এই পেপারের মধ্যে কিছু 4-5টি কোয়েশন আছে যেগুলি একটু ডিফিকাল্ট হবে, আর ওই যে 4-5টি কোয়েশন এখন আর ওইভাবে আসে না, কিন্তু বাকি পুরো সেটটা আপনার জন্য একবার দেখা দরকার। যদি আপনি সিটেট দিচ্ছেন তাহলে আপনার প্রিভিয়াস কোয়েশনগুলো অনেক ইম্পর্টেন্ট। প্রিভিয়াস কোয়েশনের উপর ভিত্তি করে নতুন কোয়েশন আসে। আপনি যতটি সেট দেখবেন প্রত্যেকটি কোয়েশন মানে একটি আর রিলেটেড থাকে, তাই প্রিভিয়াস কোয়েশনগুলি অনেক ইম্পর্টেন্ট আপনার জন্য। তাই আমি 2018-র যে কোয়েশন পেপার সবার প্রথমে সেই কোয়েশন পেপারটা নিয়েছি, আর আপনি মনে করেন যে আপনার এটা পেপার টুর জন্য প্রথম ক্লাস। বাকি আমি সিডিপির জন্য পেপার 1-এর ক্লাস দিয়ে যাচ্ছি। পেপার 1 কিংবা পেপার 2 এটা বলতে পারেন না যে পেপার 1 পেপার 2 সিলেবাস সেম, কিন্তু কোয়েশনের মধ্যে জাস্ট কোনো সময় একটু তফাৎ হয়ে যায়, কিন্তু কোনো তফাৎ থাকে না, কারণ যতজন সিটেটের প্রিপারেশন করান ইউটিউবের মধ্যে প্রত্যেকরা পেপার 1 পেপার 2 মিক্সিং করে করান, মানে কোনো ধরনের অসুবিধা হয় না। আমি জাস্ট কিছু ক্লাস দিয়ে দেব পেপার 2-র জন্য, অ্যাটলিস্ট 10টা ক্লাস দিয়ে দেব পেপার 2-র ডিসকাস করে। আপনাদের জন্য লাভদায়ক হবে, শুধু জাস্ট পেপার 2 দেখবেন। আর যারা পেপার 1-এর আছেন তারা যদি এই ভিডিওটা দেখেন তাদের জন্য তাদের হাই লেভেলের প্রিপারেশন হবে। আর আপনার যে বাকি ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো দেখবেন, আর মাঝে মাঝে আমি কি করব, পেপার 2-র কিছু পেপার ডিসকাস করব, আপনাদের জন্য ভালো হবে। তাই আজকে যে প্রথম কোয়েশন সেটি হচ্ছে দি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, the development from center part of the body towards peripheral extremities denotes the মানে ডেভেলপমেন্টের যে একটা সেন্ট্রাল পার্ট থাকে, সেন্ট্রাল পার্ট বলতে যে একটা বাচ্চা আছে সেই বাচ্চাটার যে হার্ট আছে, এই হার্ট থেকে যেমন এই দিকে যাচ্ছে, সেন্টার থেকে পেরিফেরির দিকে যাচ্ছে, এই ডেভেলপমেন্টটা কি বলা হয় বা এখানে কোন প্রিন্সিপাল হচ্ছে ডেভেলপমেন্টের? এটা হচ্ছে ডেভেলপমেন্ট ডাইরেকশন। এই প্রিন্সিপাল অফ ডাইরেকশন আছে, সেই ডাইরেকশনের প্রিন্সিপালের মধ্যে পড়ে। ডাইরেকশনের মধ্যে দুই ধরনের আছে, প্রিন্সিপাল অফ স্যাফিলোকোডাল আর আরেকটি হচ্ছে প্রিন্সিপাল অফ প্রক্সিমোডিস্টাল। যখন সেন্টার থেকে টুয়ার্ডস দেবে, সেন্টার্স মানে বাচ্চার হার্টটা ধরে নেন, হার্ট থেকে পরে যেমন কাঁধ থেকে তারপরে কনুই, তারপরে কনু থেকে নিচের যে দিকগুলো আছে আঙ্গুলের দিকে যাবে। এই ডেভেলপমেন্টটা কোন প্রিন্সিপাল হবে? এটা হবে প্রিন্সিপাল অফ প্রক্সিমোডিস্টাল। মানে একটা বাচ্চা প্রথমে তার কাঁধটা ডেভেলপ হলো, তারপরে কাঁধ থেকে কনুটু ডেভেলপ হলো, তারপরে নিচের অংশের দিকে ডেভেলপ হলো। যখন একটা সেন্টার থেকে টুয়ার্ডস যাবে এই ডেভেলপমেন্টটা হবে প্রিন্সিপাল অফ প্রক্সিমোডিস্টাল। অপশন 3 যেটা সেটা হচ্ছে সঠিক। আর প্রিন্সিপাল অফ স্যাফিলোকোডাল যেটা আছে, স্যাফিলোকোডালের মধ্যে যেমন একটা বাচ্চা সবার প্রথমে তার মাথাটা ডেভেলপ হবে বা তার মাথাটা সামলানো শিখবে, তারপরে তার গর্দনা, তারপরে তার কোমর, তারপরে তার পায়ের মধ্যে কন্ট্রোল আসবে। মানে হেড টু টো যে ডেভেলপমেন্টটা হবে সেটা হবে প্রিন্সিপাল অফ স্যাফিলোকোডাল। আর সেন্টার টু টুয়ার্ডস বা সেন্টার টু এক্সট্রিমিটস বা সেন্টার টু পেরিফেরি তখন হবে প্রিন্সিপাল অফ প্রক্সিমোডিস্টাল। আর বাকি যে অপশনগুলি আছে এখানের মধ্যে এগুলি জাস্ট ডিস্ট্রাক্ট করার জন্য দিয়েছে, এগুলি বোঝার মধ্যে কিছু নেই, কারণ এটা থেকে এই প্রিন্সিপালগুলো থেকে কখনো কোয়েশন আসে নাই, আর এগুলি ভুল। বাকি যে প্রিন্সিপালগুলো আছে আমি সিটেটের যে সিডিপির সিলেবাস আছে সেই সিডিপি সিলেবাসের কমপ্লিট ম্যারাথন দিয়ে দেব একটি থিওরির, সেই থিওরিটা আপনার দেখে নেবেন। আর আমি নোটস দিয়ে দেব, যে আমি পিওয়াইকিউস থেকে নোটসগুলো লিখেছি কিংবা ইউটিউব কিংবা আরও বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমি নোটস তৈরি করেছি। এই নোটটা আমি টেলিগ্রামের মধ্যে দিয়ে দেব, আপনারা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে পড়ে নেবেন। বাকি আরও 2-3টা ক্লাস দেওয়ার পর মেবি আমি দিয়ে দিতে পারবো, আর ম্যারাথনটা দিয়ে দেব নিশ্চিত। Next question number 2. School is an institution of socialization of children where স্কুল হচ্ছে সোশ্যালাইজেশনের এজেন্সি। সোশ্যালাইজেশন কি? সোশ্যালাইজেশন সেইটা যে আমাদের যে সমাজটাকে আমরা সোশ্যালাইজেশন বলি। একটা গ্রুপকে সোশ্যালাইজেশন বলতে পারেন, মানে যে আমরা স্কিল অ্যাকোয়ার করি, কীভাবে চলবো ফিরবো, নর্মস ভ্যালু এগুলো জানবো,
যে রুলগুলো জানবো কোথা থেকে জানবো? সোশ্যালাইজেশন থেকে। সোশ্যালাইজেশনের এজেন্সি হচ্ছে প্রাইমারি এজেন্সি একটা, আর সেকেন্ডারি। প্রাইমারি এজেন্সি হচ্ছে পরিবার ফ্যামিলিটা হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন বা প্রাইমারি এজেন্টস অফ সোশ্যালাইজেশন, আর স্কুলটা হচ্ছে সেকেন্ডারি এজেন্টস অফ সোশ্যালাইজেশন। তাহলে এখানে স্কুলের যে ইনস্টিটিউশন, এটা চিলড্রেনের কী হবে? স্কুল চিলড্রেন অকুপাই দি সেন্ট্রাল পজিশন। হ্যাঁ, আর বাকি অপশন হচ্ছে নেক্সট অপশন, স্কুল রুটিনস অকুপাই দি সেন্ট্রাল পজিশন। স্কুলের মধ্যে যে রুটিনগুলো থাকবে সেগুলো সেন্ট্রাল পজিশন হবে না, স্কুলের রুটিনগুলো নয়। স্কুল অ্যাক্টিভিটিস অকুপাই দি সেন্ট্রাল পজিশন। স্কুলের মধ্যে যে অ্যাক্টিভিটিসগুলো করানো হবে সেগুলো বাচ্চার অ্যাকর্ডিং অনুযায়ী করা হবে। অ্যাক্টিভিটিসগুলো ইম্পর্টেন্ট হবে না, বাচ্চার নিডটা ইম্পর্টেন্ট হবে, এটা হবে না। স্কুল টিচার অকুপাই দি সেন্ট্রাল পজিশন। স্কুলের যে টিচার থাকবে সেই টিচারগুলো সেন্ট্রাল পজিশন হবে না। অপশন 1 হচ্ছে স্কুল চিলড্রেন অকুপাই দি সেন্ট্রাল পজিশন। স্কুলের মধ্যে যে বাচ্চাগুলো থাকবে সেই বাচ্চাগুলো সেন্ট্রাল পজিশন হবে সোশ্যালাইজেশন। কারণ একটা বাচ্চা আরেকটা বাচ্চার সাথে কোঅপারেট করবে, কিংবা তার যে ফ্রেন্ডস থাকবে সেই ফ্রেন্ডসের কাছ থেকে কিছু জিনিস শিখবে, নর্মসগুলো শিখবে, ভ্যালুসগুলো শিখবে, স্কিলগুলো শিখবে। তাহলে স্কুলের যে চিলড্রেনগুলো আছে সেগুলো সেন্ট্রাল পজিশন বা প্রধান ভূমিকা পালন করবে। অপশন 1টা হচ্ছে সঠিক। Next question number 3. If you join a teacher fraternity and choose to dress like most of the others in your group, you are exhibiting. আচ্ছা, যেমন আপনি একটা টিচারের গ্রুপের মধ্যে জয়েন করেছেন, সেই গ্রুপের টিচারগুলো যে ড্রেসটা পরেছেন সেই ড্রেসটা আপনিও পরছেন। এখানে কিসের জন্য? গ্রুপ আইডেন্টিটির জন্য না অবিডিয়েন্স মানে তো আপনাকে এখানে কেউ আদেশ দিয়েছে এইভাবে হয়ে যাবে, আদেশের জন্য নয়। কমপ্লিমেন্টস করার জন্য, এখানে আপনি কমপ্লিমেন্টস করার জন্য করছেন না। আর গ্রুপ আইডেন্টিটি যেমন আপনি এক জায়গার চার পাঁচজন বিভিন্ন জায়গার এক জায়গার মধ্যে আসছেন, তখন আপনাকে গ্রুপ আইডেন্টিটি এমনিতেই বলা যাবে। আপনি সেই গ্রুপ আইডেন্টিটির জন্য ড্রেসটা কোড করা লাগবে না, হবে না। এটা হচ্ছে কনফর্মিটি। অপশন 4 যেটা সেটা হচ্ছে সঠিক, যে সেই কনফর্মিটিটা আনার জন্য আপনি করেছেন। যেমন আপনি একটা বিয়ের মধ্যে যাচ্ছেন, বাকি আপনার ফ্রেন্ডসগুলা লেহেঙ্গা পরেছে, তাই আপনি কি করছেন? তাদের সাথে মিল হওয়ার জন্য কি করছেন? লেহেঙ্গা পরে নিয়েছেন। ঠিক আপনি ছেলেগুলো পাঞ্জাবি ধুতি পরেছে, আপনি তাদের জন্য সমতুল্য হওয়ার জন্য আপনি কি করছেন? নিজেও সেই ড্রেসটা চুজ করে নিলেন। এটা হচ্ছে কনফর্মিটি। নেক্সট question number 4. The concept of object permanence is attained during Piaget's stage of development. পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি দিয়েছেন যে বাচ্চার মানসিক বিকাশ কিভাবে হবে, তার কগনিটিভ ডেভেলপমেন্টটা কিভাবে হবে। এই ডেভেলপমেন্টের 4টা স্টেজ দিয়েছেন: সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ। SPCF এখানে দেওয়াই আছে। সেন্সরি মোটর স্টেজ যেটা, এটা স্টেজের সময়সীমা বা তার বয়স হচ্ছে 0 থেকে 2। প্রি অপারেশনাল স্টেজ হচ্ছে 2 থেকে 6 বছর কিংবা 7 বছর ধরে নেন। কনক্রিট অপারেশনাল স্টেজ হচ্ছে 7 থেকে 11 বছর। আর ফর্মাল অপারেশনাল হচ্ছে 11 থেকে 15 কিংবা 11 প্লাস বলে নিতে পারেন। তো অবজেক্ট পারমানেন্সটা কোন স্টেজের মধ্যে আসে? অবজেক্ট পারমানেন্স যে একটা বাচ্চার সামনে আপনি একটা খেলনা রাখলেন, খেলনা রাখার পর আপনি তার সামনে একটা খেলনা রাখলেন, কিছু সময় পর সেটা সরিয়ে নিলেন, তখন সে ভুলে গেল। এটাকে ভুলে গেল, সেটা হচ্ছে অবজেক্ট পারমানেন্স। বা এটা থেকে কোয়েশন ওইভাবে আসে যে ল্যাক অফ অবজেক্ট পারমানেন্স কোন স্টেজের মধ্যে? ল্যাক অফ অবজেক্ট পারমানেন্স মানে সে খেলনাটা ভুলে গেছে। আর যদি আপনি একটা খেলনা তাকে দেন, হাত সরিয়ে নেন, তখন সে কান্না শুরু করবে যে খেলনাটা কোথায় গেল। এটা হচ্ছে অবজেক্ট পারমানেন্স। আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এইটা কোন স্টেজের মধ্যে আসে? এটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজের মধ্যে। অপশন 1টা হচ্ছে সঠিক। এটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজের ক্যারেক্টারিস্টিক অবজেক্ট পারমানেন্সটা সেন্সরি মোটর স্টেজের মধ্যে আসে। আর এটা পিয়াজের প্রথম স্টেজ।
চারটি যে স্টেজ আছে সেই চারটির প্রথম স্টেজ। এই যে বাকি স্টেজের যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে সেগুলি আমি যে থিওরির ম্যারাথন দেব সেই ম্যারাথনের মধ্যে এক একটি ভালো করে ডিসকাস করব। আপনারা ম্যারাথনটা দেখার জন্য ওয়েট করবেন। নেক্সট কোয়েশ্চন, individualized education program is planned from the perspective of individualized educational program মানে একটা ইন্ডিভিজুয়াল মানে এক একটা বাচ্চা। ইন্ডিভিজুয়াল যেমন 5টা বাচ্চা আছে, সেই 5টা বাচ্চার মধ্যে একজন একটু কম পড়া পারে, তাকে আপনি ইন্ডিভিজুয়ালভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন। এক এক বাচ্চার নিড অনুসারে আপনি ইনস্ট্রাকশনগুলো দেবেন। তো এই যে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম, এটা কিসের সাথে জড়িত আছে? স্পেশাল এডুকেশন প্রোগ্রাম শুধু আপনি স্পেশাল যে ছাত্রগুলো আছে তাদের সাথে না, এটা হচ্ছে চাইল্ড সেন্টার্ড এডুকেশন প্রোগ্রাম। অপশন 2 হচ্ছে সঠিক। চাইল্ড সেন্টার্ড এডুকেশন বা ইনক্লুসিভ এডুকেশন বা কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ, এই ধরনের ক্লাসগুলোর মধ্যে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান করা হয়। এখানে প্ল্যানও প্রোগ্রামের জায়গায় প্ল্যানও আসতে পারে। অপশন 2টা হচ্ছে সঠিক। ওপেন স্কুল এটা নয়, আর ই লার্নিং এটাও নয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6, between dash months of age most children begin to combine words in short sentence while speaking. combine words বলতে দুইটা ওয়ার্ডস বাচ্চারা কম্বাইন ওয়ার্ডস বলতে যে বাচ্চা দুইটা শব্দ একত্রিত করতে পারে। এই যে দুইটা শব্দ একত্রিত করে একটা কথা বলে, এই কথাটা কোন মান্থে আসে বা কোন বছরের মধ্যে আসে? যেমন দুইটা ওয়ার্ড বলতে জল খাবো, জল একটা ওয়ার্ড, খাবো একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড মিলিয়ে একটা সেন্টেন্স হলো। এই সেন্টেন্সটা কোন মাসের মধ্যে আসে? এটা 18 থেকে 24 মান্থ এই মাসে আসে। অপশন 2টা হচ্ছে সঠিক। প্রফেসর স্মিথ যে একটা বাচ্চার ভোকাবুলারি কোন বয়সে কতটুকু ডেভেলপ হয় দিয়েছিলেন। 1 ইয়ারের মধ্যে বাচ্চার যখন 1 বছর আসে, সেই 1 বছরের সময় একটা বাচ্চা 3টা ওয়ার্ড বলতে পারবে। 3টা ওয়ার্ড বলতে যে একসাথে নয়, যেমন পানি, তারপরে মা, এই 3টা ওয়ার্ড, যে কোনো 3টা ওয়ার্ড সে 1 বছরের মধ্যে বলতে পারে। তারপরে 2 বছরের সময় একটা বাচ্চা 272টা ওয়ার্ড বলতে পারবে। 3 বছর যখন হবে, এই 3 বছরের সময় একটা বাচ্চা 2072টা ওয়ার্ড বলতে পারবে অ্যাকর্ডিং টু প্রফেসর স্মিথ। তার মধ্যে এই ভোকাবুলারিগুলো ডেভেলপ হবে, এটা জানা রাখতে পারবেন। যদি 4 বছর কিংবা 5 বছর এইগুলি থেকে আপনি এমসিকিউ থেকে এলিমিনেট করে বের করতে পারেন। যেমন 3 বছর দিতে পারে, 3 বছর 900 কাছাকাছি থাকতে পারে কিংবা 1000 এই ধরনের থাকতে পারে। 4 বছর বললে আপনি 1600 কিংবা 1500 এইভাবে এমসিকিউর মধ্যে থেকে বের করতে পারবেন। বাকি এই যে 3টা, যে 1 ইয়ারের মধ্যে 3টা শব্দ, আর 2 ইয়ারের মধ্যে 272, আর 3 ইয়ারের মধ্যে 2072, এগুলো মনে রাখবেন। তারপরে যে কোয়েশ্চন নাম্বার 7, দি কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স কোয়েশ্চন আইকিউ ওয়াজ ডেভেলপ বাই। যে কনসেপ্ট অফ আইকিউ এটা খেয়ে দিয়েছেন গাল্টন, বিনেট, স্টার্ন, টারমান। এই যে ইন্টেলিজেন্স হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড যেটা ইন্টেলিজিয়ার থেকে আসছে, আর এই শব্দর যে মিনিংটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড। ইন্টেলিজেন্স ইজ দি অ্যাবিলিটি টু রিজন, অ্যাডাপ্ট অ্যান্ড লার্ন, ইটস কল ইন্টেলিজেন্স। কীভাবে আপনি অ্যাবিলিটি টু রিজন, তারপরে অ্যাডাপ্ট আর লার্ন, এগুলি কিভাবে আপনি করেন? রিজন করেন, অ্যাডাপ্ট করেন যে কোনো এক জায়গায়, লার্ন করেন, কিছু শিখতে পারেন, এটাই হচ্ছে ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্সের যে সর্বপ্রথম টেস্ট কে করেছিলেন? আলফ্রেড বিনে আর থিওডর সাইমন করেছেন। এই যে বিনেট ইন্টেলিজেন্সের টেস্টটা করেছিলেন, ওনার সাথে ছিলেন থিওডর সাইমন। 1905-এর মধ্যে আলফ্রেড বিনে আর থিওডর সাইমন ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট দিয়েছিলেন। তারপরে যে ইন্টেলিজেন্সের মেন্টাল এজ কনসেপ্ট একটা আছে, এই মেন্টাল এজের কনসেপ্টটাও আলফ্রেড বিনে দিয়েছেন 1908-এর মধ্যে। তারপরে হচ্ছে আইকিউ কনসেপ্টটা কে দিয়েছেন? উইলিয়াম স্টার্ন, আর এটাই আমাদের সঠিক। অপশন 3টা হচ্ছে সঠিক অপশন। দি কনসেপ্ট অফ আইকিউ ওয়াজ ডেভেলপ বাই উইলিয়াম স্টার্ন। তারপরে
ইন্টেলিজেন্সের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা দিয়েছিলেন 1916 মধ্যে লুইস টারমান। ফর্মুলাটা হচ্ছে আইকিউ ইকুয়াল টু মেন্টাল এজ আপন ক্রোনোলজিক্যাল এজ। যে কোনো সময় ফর্মুলা, এই যে ইন্টেলিজেন্সের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে একটা বাচ্চার মানসিক যে আয়ু থাকবে আর ক্রোনোলজিক্যাল এজ যে তার বয়স যত থাকবে সেটা দিয়ে ইন্টু করা, ইন্টু 100 MA আপন CA ইন্টু 100। আপনি এটা এইভাবে মনে রাখতে পারেন। আইকিউ ইকুয়াল টু MA আর CA। MA মানে হচ্ছে মেন্টাল এজ আর CA মানে হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। সো এটা হচ্ছে আইকিউর ফর্মুলা। এই ফর্মুলাটা কোয়েশন আসছে প্রিভিয়াস ইয়ারের মধ্যে। নেক্সট কোয়েশন, ক্রিয়েটিভিটি ইজ থট টু বি রিলেটেড টু দি কনসেপ্ট অফ। ক্রিয়েটিভিটি কিসের সাথে জড়িত? ফ্লুইড ইন্টেলিজেন্স, ক্রিস্টাল ইন্টেলিজেন্স এগুলি নয়, কনভার্জেন্টও নয়, ডাইভার্জেন্ট থিঙ্কিং। ক্রিয়েটিভিটি সবসময় ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের দিকে থাকবে। ক্রিয়েটিভিটি একটা বাচ্চা যে কোনো জিনিস নতুনভাবে সলিউশন আনতে পারে, নতুন নতুন আইডিয়াস করতে পারে, ইনোভেটিভ আইডিয়াস করতে পারে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ। আর ক্রিয়েটিভের সাথে ডাইভার্জেন্ট থিঙ্কিং সবসময় থাকবে, মানে বিভিন্ন দিশায় একটা বাচ্চা চিন্তা করতে পারবে কিংবা বিভিন্ন সলিউশন আনতে পারবে, মাল্টিপল সলিউশন আনতে পারবে। ক্রিয়েটিভিটির 4টা এলিমেন্টস আছে, FFOE: ফ্লেক্সিবিলিটি, ফ্লুয়েন্সি, অরিজিনালিটি, ইলাবোরেশন। ফ্লুয়েন্সি মানে যে কোনো একটা জিনিসের মাল্টিপল থটস পার করবে, ফ্লেক্সিবিলিটি তার মধ্যে লচিলাপন থাকবে, অরিজিনালিটি কিছু নতুন করবে, ইলাবোরেশন এগুলিকে যে কোনো একটা জিনিস ডিটেইলভাবে আপনাকে বিস্তার করতে পারবে। নেক্সট কোয়েশন নাম্বার 9, দি অ্যাকসেপ্টেবল সাউন্ড কম্বিনেশন অফ এ ল্যাঙ্গুয়েজ আর স্পেসিফাইড ইন ইটস ড্যাশ রুলস। ল্যাঙ্গুয়েজের যে কিছু পার্ট আছে, ফনিম কিংবা মরফিং, সিনট্যাক্স, সিমেন্টিক্স, এগুলি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ বা একটা সেন্টেন্স কমপ্লিট হওয়ার আগে এই জিনিসগুলো লাগে। যদি আমি একটা সেন্টেন্স বলি, সেন্টেন্স বলার আগে সবার প্রথমে সাউন্ড লাগবে। সবচেয়ে সাউন্ড যখন আপনি দেখবেন তখন আপনি ফোনের দিকে যাবেন, ফোনোলজিক্যালের দিকে যাবেন। স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড হচ্ছে ফনিম, আর এই ফনিমটা ফোনোলজিক্যালের সাথে জড়িত। অপশন 1টা হচ্ছে সঠিক। এই বিষয়ে আপনি ল্যাঙ্গুয়েজের সিলেবাসে পাবেন যে আপনার ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 আছে। যেমন আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবে, বাংলা ল্যাঙ্গুয়েজ এর ক্লাস এই চ্যানেলের মধ্যে করানো হবে একদম ডিটেইল অনুসারে, একদম বেসিক কোয়েশন থেকে অ্যাডভান্স পর্যন্ত করানো হবে। পুরো সিলেবাসটা কমপ্লিট করানো হবে। পুরো PYQs 2018 থেকে 2024 পর্যন্ত যতটি কোয়েশন পেপার ছিল, অনলাইনের অনেক কোয়েশন পেপার আছে, 2021-22 অনলাইনের অনেক পেপার আছে, সেই পেপার প্রত্যেক ডিসকাস করা হবে। 2022-23 অনলাইনের অনেক পেপার আছে, অনেক এই কোয়েশনগুলি ডিসকাস করা হবে। বাকি যে চ্যানেলগুলোর মধ্যে ডিসকাস করা হয় বাংলা 1-2টি চ্যানেলের মধ্যে, সেগুলির মধ্যে অনলাইনের কোয়েশন পেপারগুলো ডিসকাস করা হয় না। শুধু জাস্ট অফলাইনের যে কিছু কোয়েশন 2012 থেকে 18, যে এই প্যাটার্নে কিন্তু এখন কোয়েশন আসে না। এখন কোয়েশনটা একটু ক্রিটিক্যাল করে দেয়, একটু বেশ চিন্তা করতে লাগে আমাদের। কিন্তু যেভাবে ইউটিউবের মধ্যে প্রিপারেশন করানো হয় ওইভাবে কোয়েশনগুলো দেওয়া হয় না। আমি একটি সিকোয়েন্সে আপনাদেরকে বাংলা পেডাগজির ক্লাস শুরু করছি। আপনারা যদি বাংলা পেডাগজির ক্লাস দেখতে চান তাহলে এই চ্যানেল থেকে পুরো বাংলা সিলেবাসটা কমপ্লিট করতে পারবেন। শুধু বেঙ্গলি না, আপনার যে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 একটা যদি ভিডিও দেখেন তাহলে ডিওটি সাবজেক্ট কমপ্লিট হবে। মানে একটা ল্যাঙ্গুয়েজে যদি বাংলা দেখেন তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ 2 যে সাবজেক্ট থাকবে সেটার প্রিপারেশন সাথে সাথে হয়ে যাবে। নেক্সট কোয়েশন নাম্বার 10, the position where thought patterns influenced by language is called cultural tendency, linguistic determination, cognitive bias, sociolinguistic genesis। এটা হচ্ছে লিঙ্গুইস্টিক ডিটারমিনেশন। অপশন 2টা হচ্ছে সঠিক। আপনার যে ল্যাঙ্গুয়েজ যেটা আছে, যেমন আপনি বাংলা বলেন, আপনি যদি বাংলা বলেন তাহলে আপনার যে থট প্রসেস, সেই থট প্রসেসটাও এইরকম হবে। মানে যেমন আপনি একটা এক্সাম্পল নিতে পারেন,
যেমন আমরা বাংলাভাষী মানুষ যারা আছি আমাদের থট প্রসেস একরকমের দেখবেন, আর যারা অন্যান্য ভাষার মানুষ আছেন তাদের থট প্রসেসটা অন্যরকম আছে। যেমন যদি আপনি এখানে কোনো লন্ডনের কোনো মানুষের পার্সোনালিটিটা দেখেন মুভিজের মধ্যে আলাদা, আর বাংলার পার্সোনালিটিটা আলাদা। এটাই মানে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনার থট প্রসেসকে নির্ধারিত করে। এই কথাটা বলেছিলেন সেপর উর্ফ আর বেঞ্জামিন উর্ফ দুজন ব্যক্তি মিলে একটা হাইপোথেসিস দিয়েছিলেন। এই হাইপোথেসিসটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আসে। এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি এটা ভালোভাবে বুঝতে পারেন যে মানুষের থটটা নির্ধারণ করে তার ল্যাঙ্গুয়েজে। আমি যদি বাংলা বলি তাহলে আমার থটটা বাংলার মতো হবে, যদি হিন্দি বলি হিন্দির মতো হবে। হিন্দি সিনেমা আমি দেখি যদি বড় হই তাহলে যখন আমি গার্লফ্রেন্ডকে দেখব তখন কী হবো, আমার মনের মধ্যে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এই ধরনের দুতারার গিটারগুলোর আওয়াজটা বাজতে পারে। আর যদি আমি ইংল্যান্ডের সিনেমাগুলো দেখে বড় হই তাহলে আমার অন্য ওই রকম ফিলটা হবে। এটাই বলেছেন। অপশন 2-র মধ্যে সঠিক অপশন হচ্ছে লিঙ্গুইস্টিক ডিটারমিনেশন। Next question number 11. Rabi repairs appearance by testing hypothesis about the cause of malfunction based on his experience with the symptom of. He uses insight algorithms, mental set heuristics. রবি কোনো একটা জিনিস রিপেয়ার্স করার সময় সে তার আগে যে অনুভব ছিল সেই অনুভবটার সাথে এক্সপিরিয়েন্স করে সে কাজটা করছে। যেমন এক্সাম্পল ধরেন আমরা নিজে কি করি, কোনো সময় আমাদের কলমটা যদি আঁকে না তাহলে আমরা রিফিলটা খুলে একটু ঘষাঘষি করে আবার করি। তো রবি ঠিক ওই রকম যে কোনো একটা কাজ করার সময় মেবি সে আরও কাজ থেকে দেখে রিপেয়ার করার সময় এইভাবে কাজটা করছে। এটা কিসের সিমটমস? এটা হচ্ছে হিউরিস্টিক্স, মানে সে কোনো না কিছু একটা জোগাড় করছে। আমরা কলমটা যখন আঁকা বন্ধ করে দেয় তখন কলমটা খুলে একটু ঘষাঘষি করি, ঠিক ওইভাবে রবি তার এক্সপিরিয়েন্স দিয়ে ওই জিনিসটা রিপেয়ার করছে। তখন সেটা কি হচ্ছে? হিউরিস্টিক্স, মানে জোগাড় করছে। অপশন 4টা হচ্ছে সঠিক। Next question number 12. Divya often divides the assigned job into small tasks which she can handle easily. She is using দিব্যা কি করছে, যে কোনো একটা টাস্ক আছে, যেমন বড় একটা টাস্ক, এই বড়টা টাস্কটাকে দিব্যা ছোটো ছোটো করে পার্ট করে নিল, তারপরে ইজিলি হ্যান্ডেল করতে পারলো। যেমন আপনার 6টা সাবজেক্ট আছে, সেই 6টা সাবজেক্টটাকে আপনি ডিভাইড করে নিলেন যে আমি সকাল 9টা থেকে 10টা একটা সাবজেক্ট পড়বো, তারপরে 12টা থেকে আরেকটি সাবজেক্ট, তারপরে বিকালে আমি প্যাসেজটা সলভ করব, রাত্রের সময় আমি ভিডিও দেখব। এইভাবে আপনার 6টা সাবজেক্টে কিংবা 5টা সাবজেক্টকে ডিভাইড করে নিলেন। এটা কি করছেন? সাব গোল অ্যানালাইসিস, মানে একটা মেন গোল আছে যে আপনার 6টা সাবজেক্টটা কমপ্লিট করা, আর এই কমপ্লিট করার জন্য আপনি ছোটো ছোটো টুকরোয় বাঁটলেন, মেন গোলটাকে সাব গোল অ্যানালাইজ করলেন। অপশন 3টা হচ্ছে সঠিক। Next question number 13. Society determines the role of male and female. This statement articulates. সমাজ নির্ধারণ করে যে মেয়েরা কী করবে আর ছেলেরা কী করবে। মেয়েরা কী করবে? ঘরের মধ্যে বাসন ধোবে, আর ছেলেরা কী করবে? রাস্তা দিয়ে বাইক চালাবে, খরচ আনবে, এই কাজটা করবে। সোসাইটি নির্ধারণ করেছে। এখানে কি এটা হচ্ছে জেন্ডার ইজ এ সোশিয়াল কনস্ট্রাক্ট, মানে জেন্ডারটা সমাজ দ্বারা দেওয়া। কিন্তু জেন্ডার আর সেক্স এটা টপিক আমাদের সিলেবাসের মধ্যে আছে যে জেন্ডার কি, জেন্ডার হচ্ছে সোশিয়াল কনস্ট্রাক্ট, সমাজ জেন্ডারটা বানায়। কিন্তু সেক্স যেটা আছে সেক্সটা বায়োলজিক্যাল। সেক্স বলতে যেমন একজন মেল আর একজন ফিমেল আলাদা আলাদা, এটা হচ্ছে বায়োলজিক্যালি। আর যে জেন্ডারের যে রুল যেগুলো সমাজ বানায়, যে মেয়েরা জিন্স পরতে পারবে না, মেয়েরা শুধু চুড়িদার পরবে, এটা সমাজ থেকে তৈরি। সেটা সঠিক অপশন হচ্ছে অপশন 4। নেক্সট question number 14. Grading, coding, marking and credit accumulation system are some of the example of. Grading, coding, marking এগুলো কিসের এক্সাম্পল? ইভলিউশন প্রসিজার অফ আনসার শিট অফ দি এক্সামিনেশনের আনসার শিটের ইভলিউশনের একটা প্রসিজার, এটা হবে না। সিম্বলাইজিং পজিশন অফ চিলড্রেন ইন দি ক্লাস, চিলড্রেন কোন পজিশনে আছে সেটা জানার জন্য এটা নয়।
ডেফিসিটিং দি একাডেমিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের জন্য নয়। স্কোরিং প্রসিজার অফ অ্যাসেসমেন্ট অফ লার্নার্স অ্যাচিভমেন্ট, মানে বাচ্চারা অ্যাচিভমেন্টের যে একটা স্কোরিং প্রসিজার আছে, কোন গ্রেড হলো, এ গ্রেড না বি গ্রেড, কোডিং কিংবা মার্কিং, কোন তার পার্সেন্টেজ, এইগুলি দিকে খেয়াল করে গ্রেডিং, কোডিং, মার্কেটিং, স্কোরিং প্রসিজার অফ অ্যাসেসমেন্ট লার্নার অ্যাচিভমেন্ট। অপশন 4টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 15, অ্যাসেসমেন্ট অফ লার্নার্স অ্যাচিভমেন্ট হেল্পস দি টিচার। অ্যাসেসমেন্ট কেন করা হয়, অ্যাসেসমেন্ট কী জিনিস হেল্প করে? মেনটেনেন্স অফ দি পারফরমেন্স রেকর্ড অফ লার্নার্স, বাচ্চাদের যে রেকর্ড আছে সেটা মেনটেন করার জন্য অ্যাসেসমেন্ট হেল্প করে না। ইভ্যালুয়েট দি ইফেক্টিভনেস অফ পেডাগজি, মানে আপনি পেডাগজিটাকে ইফেক্টিভ করাচ্ছেন, যদি পেডাগজির মধ্যে কোনো আপনার পড়ানোর যে মেথড আছে সেই মেথডের মধ্যে যদি কোনো কমি থাকে তখন আপনি কমিটাকে শুধরাবেন, অবশ্যই এটার জন্য করতে পারেন। মেক এবিলিটি গ্রুপিং অফ লার্নার্স ইন দি ক্লাসরুম, বাচ্চাদের গ্রুপিং করার জন্য আপনি অ্যাসেসমেন্ট করান না। প্রিপেয়ার অ্যাক্টিভিটি লগ ফর টিচিং, এটার জন্য না। এই জন্য অ্যাসেসমেন্ট করা হয় যাতে বাচ্চারা যদি কিছু ভুল করে তাহলে আমরা জানতে পারবো, তাদেরকে আবার শেখাতে পারবো, কিংবা যদি একজন টিচারের কোনো পড়ানোর মধ্যে কোনো গলতি থাকে তিনি জানতে পারবেন, তিনি একটা ফিডব্যাক পাবেন অ্যাসেসমেন্ট করে। অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 16, ইনক্লুসিভ এডুকেশন ইজ বেসড অন দি প্রিন্সিপাল অফ। ইনক্লুসিভের প্রিন্সিপালটা কি? ইনক্লুসিভ যেখানে চাইল্ড সেন্টার অ্যাপ্রোচ থাকবে, বাচ্চাটা অ্যাক্টিভ থাকবে, বাচ্চাকে সেন্টারের মধ্যে নেওয়া হবে, এডুকেশন ফর অল, প্রত্যেক বাচ্চা এক স্কুলের মধ্যে পড়তে পারবে, রেগুলার স্কুলের মধ্যে, এটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। সোশিয়াল ইকুইলিব্রিয়াম, এটা নয়। ইকুইটি অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস, প্রত্যেক বাচ্চারা ইকুয়াল সমান অপরচুনিটিস পাবে। আর ইকুইটি বলতে মানে তাদের নিড অনুসারে, তাদের যে নিড সেই নিডটা খেয়াল রাখতে পারবে, সেটা হচ্ছে ইকুইটি। এই ইকুইটিটা অনেক পজিটিভ ওয়ার্ড। আর ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে বাচ্চা, টিচার, স্টুডেন্ট সব অ্যাক্টিভ থাকবেন। সো এখানে বাকি অপশনগুলি হবে না, অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 17, দি রাইটস অফ পারসন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট হ্যাজ বিন ইনেক্টেড ইন দি ইয়ার। কোন বছরের মধ্যে যে রাইটস অফ পারসন ডিসেবিলিটি অ্যাক্টটা ইনেক্টেড হলো? 2016-এর মধ্যে। অপশন 4 যেটা সেটা হচ্ছে সঠিক। বাকি যদি এখানে পারসন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট বলতো তাহলে অপশন 2টা হয়ে যেত। এখানে যে রাইটসটা ইউজ করে দিয়েছে, আর দি রাইটস অফ পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট হচ্ছে 2016-এর মধ্যে। পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট এটাকে রিনেম করা হচ্ছে দি রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট। পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্টের মধ্যে 7টা ডিসেবিলিটি ছিল, কিন্তু যে নতুন রাইটস অফ পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট আছে এটার মধ্যে 21টা ডিসেবিলিটি অ্যাক্ট আছে, মানে বাচ্চাদের যে ডিসেবিলিটি আছে 21টা আছে এখানের মধ্যে ইনক্লুড। সঠিক অপশন হচ্ছে অপশন 4, এটা 2016-এর মধ্যে ইনেক্টেড হয়েছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 18, চিলড্রেন উইথ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স শুড বি টট ইন এ স্কুল হ্যাভিং টিচার্স। একটা স্কুলের মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে আমরা প্রত্যেক ইউনিক, প্রত্যেকের আলাদা আলাদা কাজকর্ম হতে পারে। আমি কালো হতে পারি, আপনি ফর্সা হতে পারেন। আমি এক গতিতে পড়া শিখতে পারি, আপনি আরেক গতিতে পড়া শিখতে পারেন। এটা হচ্ছে আমাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। কাস্টের মধ্যেও ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হতে পারে, যেমন কেউ একজন এসসি হতে পারে, কেউ একজন এসটি হতে পারে, কেউ একজন মুসলিম হতে পারে, কেউ একজন হিন্দু হতে পারে। এই ধরনের ক্লাসের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে। তাহলে ইন্ডিভিজুয়াল যদি ডিফারেন্স থাকে টিচার কী করবেন? এটা টু টিচ ডিফারেন্ট সেকশন অফ ক্লাসরুম বেসড অন দেয়ার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এখানে ডিফারেন্ট সেকশন করবেন না। ডিফারেন্ট সেকশন করলে তো আপনি তাদেরকে সেগ্রিগেট করে দিলেন। সেগ্রিগেট করবেন না, তাদেরকে ইনক্লুসিভ করবেন, মানে ইনক্লুড করবেন। এটা হবে না। ট্রেন টু ইউজ ডিফারেন্ট পেডাগজি টু মিট দেয়ার ডাইভার্স লার্নিং নিডস। অবশ্যই ট্রেন টু ইউজ ডিফারেন্ট, আপনার পেডাগজি এইভাবে ট্রেন করবেন যাতে আপনি বাচ্চাদের নিড অনুসারে, তাদের যে ধরনের নিড থাকবে সেই নিড অনুসারে আপনি তাদেরকে ট্র্যাকেল করতে পারবেন। অবশ্যই অপশন 2টা পজিটিভ অপশন। ট্রেন টু টিচ চিলড্রেন উইথ স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। স্পেসিফিক নয়, প্রত্যেককে ইনক্লুড করবেন। এখানে স্পেসিফিক বললে মানে কিছু হয়ে যাবে, কিছু স্টুডেন্টের কথা এসে যাবে। ট্রেন টু মেক দেম হোমোজিনিয়াস লার্নার। হোমোজিনিয়াস মানে প্রত্যেকজন সেম,
প্রত্যেকজন সেম হবে না, হেট্রোজেনিয়াস হবে। Next question number 19. The right of children to free and compulsory education Act 2009 ensured the rights of children with disabilities to free education from ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন যেটা আছে এটা কোন বছর একটা ডিসেবিলিটি এলা বাচ্চার কত বছর থেকে কত বছর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনটা পাবে? এটা 6 থেকে 18 বছর পর্যন্ত যে বাচ্চার ডিসেবিলিটি আছে। আর আচ্ছা, যদি একজন বাচ্চা হিয়ারিং কিংবা অডিটরি যে কোনো ধরনের ডিসেবিলিটি থাকে তার মধ্যে 40% থাকতে হবে। যদি 40% থাকে তাহলে সে রিল্যাক্সেশনটা পাবে। অপশন 1টা হচ্ছে সঠিক অপশন, 6 বছর থেকে 18 বছর। আর যদি একটা নর্মাল বাচ্চা বলে যে নর্মাল বাচ্চার কত বছর সে ফ্রি পাবে, সে 6 বছর থেকে 14 বছর পর্যন্ত নর্মাল বাচ্চার জন্য। যদি ডিসেবিলিটি থাকে তাহলে 6 থেকে 18 হবে। অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট question নাম্বার 20. Providing teaching learning materials in accessible formats to the diverse learner implies. একটা ক্লাসের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিচ্ছেন, অ্যাক্সেসিবল তাদের প্রয়োজন অনুসারে ম্যাটেরিয়াল, যেমন ফ্লো চার্ট কিংবা 3D ম্যাপ, 2D ম্যাপ, টেকটাইল ম্যাটেরিয়াল এগুলো দিচ্ছেন। এটা আপনি কিসের সাথে ইমপ্লাইজ করছে? ইউনিভার্সাল ইনক্লুসিভ এডুকেশন ইথিক্যাল কনসিডারেশন। এটা নয়, এটা সঠিক অপশন হচ্ছে হিউম্যানিস্টিকও নয় আর কো টিচিংও নয়। সঠিক অপশন হচ্ছে অপশন 4, এটা হচ্ছে ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং। মানে প্রত্যেক বাচ্চাদের জন্য আপনি প্রত্যেক ধরনের ম্যাটেরিয়ালগুলো অ্যাড করেছেন। কারো অডিও ম্যাটেরিয়াল হতে পারে, কারো ভিজুয়াল ম্যাটেরিয়াল হতে পারে, কারো টেকটাইল ম্যাটেরিয়াল হতে পারে। এই ধরনের প্রত্যেকটি ম্যাটেরিয়াল আপনি ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিংয়ের মধ্যে ইনক্লুড করেছেন। নেক্সট question নাম্বার 21. Dash involves self-awareness and control of cognitive abilities, planning, reviewing and revising. Centration, metacognition, cognition, accommodation এগুলি না। accommodation যেটা স্কিমা থাকবে সেই স্কিমাকে আপনি মডিফাই করে নতুন একটা স্কিমা তৈরি করবেন, সেটা হবে অ্যাকোমোডেশন। কগনিশনও নয়, এটা সঠিক অপশন হবে মেটাকগনিশন। মেটাকগনিশন যে কোনো একটা চিন্তা আসছে, এই চিন্তার উপর আপনি চিন্তাটা করছেন, মানে চিন্তাটা কেন আসলো, থিঙ্কিং বিয়ন্ড থিঙ্কিং কিংবা থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, লিটারাল থিঙ্কিং, এই চিন্তার উপর যে চিন্তা করছেন সেটা হচ্ছে মানে আমার সিটেটে আমি ফেল করলাম, চিন্তা আসলো, এই চিন্তাটা কেন আসছে এইভাবে চিন্তা করছেন, এটা হচ্ছে মেটাকগনিশন। নেক্সট question নাম্বার 22. When children think to interpret the received information according to their experience is called reflective thinking, creative thinking, abstract thinking, concrete thinking. এটা হচ্ছে কনক্রিট থিঙ্কিং, অপশন 4। যেমন যে কোনো একটা ইনফরমেশন আপনার কাছে আপনি রিসিভ করলেন কারো কাছ থেকে, তখন আপনার যে এক্সপিরিয়েন্স ছিল যে আগের যে কোনো একটা এক্সপিরিয়েন্স থাকতে পারে, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি এই যে ইনফরমেশন এটাকে ইন্টারপ্রিট করার চেষ্টা করেছেন কনক্রিটভাবে, কারণ আগে আপনি কনক্রিটভাবে ফিল করেছিলেন সেই বস্তুটা, আর এখন ওই বস্তুর সাথে রিলেট করেছেন, এটা হচ্ছে কনক্রিট থিঙ্কিং। নেক্সট question নাম্বার 23. Teaching learners at varying levels to difficulty based on the ability individual learner is known as, এটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। অপশন 1টা হচ্ছে সঠিক। ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন মানে ডিফারেন্ট এবিলিটির বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলোর নিড অনুসারে আপনি তাদেরকে শেখাচ্ছেন, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন অনেক ইম্পর্টেন্ট, কিংবা চাইল্ড সেন্টার অ্যাপ্রোচের ক্লাসগুলিতে, কিংবা কনস্ট্রাকটিভিস্ট কিংবা ইনক্লুশনের মধ্যে এই ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন অনেক পজিটিভ ওয়ার্ড, এটা জানা রাখবেন। বাকি সিলেক্টিভ এগুলি এটার সাথে হবে না। নেক্সট question নাম্বার 24. Maintenance is the specific stage of learner which is antecedent to stage of learning, acquisition, motivation, independent, generalization. মেনটেনেন্সটা কখন আসে? জেনারেলাইজেশনের আগে মেনটেনেন্সটা আসে। অপশন 4টা হচ্ছে সঠিক। এখানে এই যে কোয়েশন, এখানে 3টি বা 4টি কোয়েশন আছে যেগুলি মানে আউট অফ সিলেবাস আসে, তখন এগুলো ছিল। আউট অফ সিলেবাস বলতেও পারবে না, কারণ পেডাগজিগুলোকে আউট অফ সিলেবাস বলা যায় না। মানে 3-4টা কোয়েশন একটু কঠিন আছে এই সেটের মধ্যে।
বাকি এই যে কোয়েশন এখন কিন্তু আবার ওইভাবে আসে না, আপনি নর্মাল কোয়েশন বাকি যে ক্লাসগুলো দেখবেন তখন ফিল করতে পারবেন, এত কঠিন কিছু নয়। বাকি 3টা কি 4টা কোয়েশন কঠিন হতে পারে আপনার জন্য। নেক্সট কোয়েশ্চন নাম্বার 25। জেজং বিলিভ দ্যাট কগনিশন অ্যান্ড ইমোশন আর, আপনার দিমাগ আর আপনার যে ইমোশন আছে সেটা কি, জেজং কি বিশ্বাস করেন? ইন্টারডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ইন্টার রিলেটেড, ইন্টিগ্রেটেড। নর্মালি আমরা এটা জানি যে আমরা দিমাগটা আমাদের ইমোশনটাকে প্রভাব করে। যদি আজকে আমার ঘরে কোনো একটা ঘটনা ঘটে তাহলে কি আমার ইমোশনটা প্রভাব করবে না? আমি কি আজকে পড়তে পারবো? যদি এক্সাম্পল ধরে নিই, আজকে ঘরে আগুন লেগে গেল, তাহলে কি আপনি ওই দিন রাত্রে পড়া বসতে পারবেন? আপনার কগনিশন ইমোশনটাকে প্রভাব পড়বে। কিংবা যদি আপনার আজকে ব্রেকআপ হয়, আপনি কি বুক নিয়ে পড়াশোনা করতে পারবেন না। কিন্তু জেজংগে বলেছেন আপনি পারবেন, ইন্ডিপেন্ডেন্ট বলেছেন, একটি কগনিশন আর ইমোশনের সাথে রিলেটেড নাই বলেছেন। এটা অপশন 2। এটা একমাত্র এক্সেপশন জানবেন যে একমাত্র জেজংয়ের ক্ষেত্রে এটা ইন্ডিপেন্ডেন্ট। বাকি যখন দেখবেন কগনিশন আর ইমোশন কোয়েশন, তখন মনে করবেন কগনিশন আর ইমোশন ইন্টার রিলেটেড বা ইন্ডিপেন্ডেন্ট নয়, ইন্টারডিপেন্ডেন্ট বা ইন্টিগ্রেটেড। নেক্সট কোয়েশ্চন নাম্বার 26। A teacher is teaching children by demonstration of a task to correct the performance of an already learned task। যে কোনো একটা টাস্ক তারা আগে থেকে শিখে গিয়েছে, পরে টিচার কী করেছেন, তাদেরকে ডেমনস্ট্রেশন করাচ্ছেন। ডেমনস্ট্রেশন মানে যে কোনো একটা জিনিস করিয়ে দেখা। যেমন এক্সাম্পল কি দিব, ক্লাসের মধ্যে যেমন একটা বোতল, কীভাবে বোতল খুলে দেখানো হয়, তখন টিচার কী করলেন, বোতলটার যে ঢাকন যেটা খুলে খুলে দেখালেন যে এইভাবে করতে হয়, এটা হচ্ছে ডেমনস্ট্রেশন। তো ইমিটেশন, অবজারভেশন, কারেকশন, এই যে ইমিটেশন, অবজারভেশন, কারেকশন, এগুলো এই মডেলিংয়ের মধ্যে চলে আসবে। মডেলিং, এটা থিওরিটা দিয়েছিলেন, মডেলিংয়ের থিওরি অ্যালবার্ট বেন্ডুরা। এই অ্যালবার্ট বেন্ডুরা 4টা স্টেপ দিয়েছিলেন যে একটা বাচ্চা কিভাবে মডেলিং করবে কিংবা কিভাবে অবজার্ভ করবে। প্রথমে থাকবে যে কোনো একটা জিনিস, একটা বাচ্চা সবার প্রথমে সে অ্যাটেনশন, মনোযোগ দিবে, তারপরে সে রিটেনশন, যে কোনো একটা জিনিস দেখার পর, মানে যে বোতলের ঢাকনটা কীভাবে খুলতে হয়, সে প্রথমে অ্যাটেনশন দিবে, তারপরে রিটেনশন দিবে, মানে মনে যেন তাকে ওইভাবে সে দেখবে, তারপরে সে প্রোডাকশন করবে, মানে সে নিজে ইউজ করবে, তারপরে রিএনফোর্স করবে, মানে বাচ্চাকে টিচার বলতে পারেন যে তুমি করতে পারবে, কিংবা সে নিজেকে বলতে পারে হ্যাঁ আমি তো এটা করতে পারবো, রিএনফোর্সমেন্ট করবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 27। According to Mann and James, decision maker children analyze the problem, list the alternates and weigh each option of its advantage and disadvantage. His behavior reflects, একটা যে কোনো একটা যেমন প্রবলেম আছে, প্রবলেম তারা কিভাবে আসলো, কি তারা অ্যানালাইজ করছেন, তারপরে তার যে অল্টারনেটস আছে, যেমন কোনটি অ্যাডভান্টেজ হবে, কোনটি ডিসঅ্যাডভান্টেজ হবে, এগুলি দেখছে। এটা কিসের সাথে রিফ্লেক্ট করছে? এটা হচ্ছে অপশন 2, ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট মানে আপনি সতর্ক আছেন, আপনি অ্যাডভান্টেজটা দেখছেন, ডিসঅ্যাডভান্টেজটা দেখছেন, অল্টারনেটস ওয়েজগুলো দেখছেন, যে কোনো একটা প্রবলেমের জন্য যে খারাপ হবে কিংবা লাভ হবে কিংবা লস হবে, এই প্রত্যেক দিকগুলো দেখছেন। এটা হচ্ছে ভিজিল্যান্ট, মানে আপনি সতর্ক আছেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 28। ইন ড্যাশ থিঙ্কিং এ চাইল্ড এজ এ প্রবলেম সলভার evaluates the truth or likelihood of statements। মানে যে কোনো একটা প্রবলেমস বা যে কোনো একটা জিনিস আসলে তখন সে জিনিসটা সত্যি কিংবা মিথ্যা, সেই স্টেটমেন্টটা সেটা দেখছে একটা বাচ্চা। ফর এক্সাম্পল, আপনাকে যে কোনো একজন 500 টাকার নোট দিল, 500 টাকার নোট দেওয়ার সময় আপনি চেক করলেন যে এটা আসলি না নকলি, সেটা দেখলেন। এটা হচ্ছে লজিক্যাল, আপনার তর্কটা ইউজ করছেন। অপশন 4টা হচ্ছে সঠিক। এখানে অ্যাবস্ট্রাক্ট আর অ্যাস্থেটিক, ক্রিয়েটিভ এখানে এগুলি কিছু নয়, এটা আপনি লজিকটা ইউজ করছেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 29। দি টাস্ক ইন উইচ দি চিলড্রেন গেট এক্সপিরিয়েন্স হোয়াইল এনজয়িং দেমসেলফ ইজ নোন এজ। যে কোনো একটা টাস্ক, যে কোনো একটা অ্যাক্টিভিটি যেখানে চিলড্রেন তাদের এক্সপিরিয়েন্সটাকে এনজয় করছে, তখন কনজিউমার টাইপ টাস্ক কিংবা ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, প্রসিজার টাইপ টাস্ক, প্রবলেম টাইপ টাস্ক। এটা হচ্ছে কনজিউমার টাইপ টাস্ক। অপশন 2টা হচ্ছে সঠিক।
যে কোনো একটা টাস্ক করছে, যখন তারা সেই টাস্কটা করার সময় এনজয় করছে, সাথে তাদের এক্সপিরিয়েন্সও মিলছে, তারা কিছু না কিছু এখান থেকে মানে কনজিউম করছে, এটা হচ্ছে কনজিউমার টাইপ টাস্ক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 30, মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ ইন টিচিং লার্নিং ইজ দি simultaneous use of visual, auditory, tactile and dash senses to enhance learning. মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ মানে অনেক সেন্স, প্রত্যেক সেন্সগুলো ইউজ যেখানে করানো হয় অ্যাপ্রোচ, এটার সাথে যেমন ভিজুয়াল হতে পারে, অডিটরি হতে পারে, ট্যাকটাইল হতে পারে। ভিজুয়াল মানে যে দেখা যায় সেটা হচ্ছে ভিজুয়াল, অডিটরি যেটা শোনা যায়, ট্যাকটাইল বাচ্চা একটা যে মেটেরিয়াল থাকবে সেটাকে যেন ফিল করতে পারে, ছুঁয়ে ছুঁয়ে পড়তে পারে। আর কি হবে মাল্টিসেন্সরি অ্যাপ্রোচের মধ্যে? কাইনেস্থেটিক হবে। ভিজুয়াল, অডিটরি, ট্যাকটাইল আর কাইনেস্থেটিক, তারা যে বাচ্চারা কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে শিখে তাদেরকে বলা হয় কাইনেস্থেটিক লার্নার। অপশন 1টা হচ্ছে সঠিক। সো এখানে আমাদের 30টা সেট কমপ্লিট হলো। কিছু 2-3-4টে কোয়েশন একটু টাফ ছিল, তা এই টাফটার দিকে আপনি এত খেয়াল করবেন না। বাকি যে নেক্সট সেটগুলো থাকবে সেগুলিতে আপনি কোয়েশন পারবেন। আমি অবশ্য জানছি এখানে আপনার 3-4টি কোয়েশন একটু কঠিন লাগতে পারে, আমার নিজেরও 3-4টি কোয়েশন কঠিন লাগছে। বাকি যে ক্লাসগুলো থাকবে সেগুলোর মধ্যে আপনার কোনো ধরনের পেপার 1 পেপার 2-র মধ্যে তফাৎ পাবেন না, আপনি নিজে সলভ করতে পারবেন। সো যদি পেপার 2 আরও ক্লাস দেখতে চান কমেন্টের মধ্যে জানাবেন কিভাবে পেপার 2 ক্লাসটা হয়েছে। আমি সিডিপির ম্যারাথন থিওরির যে ম্যারাথন সেটা দিয়ে দেব, নোটসও দিয়ে দেব। টেলিগ্রামের মধ্যে জয়েন হয়ে যাবেন, ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে। আর আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন চ্যানেলটা, যে বাংলায় এই চ্যানেলের মধ্যে সিডিপির ক্লাস কমপ্লিট করানো হয়েছে। টোটাল আমি 20টা মানে মিনিমাম 20টা ক্লাস দেবো সিডিপির জন্য। পেপার 2 10-12টা দেবো, আর পেপার 1-এরও 10টা বা কিংবা 13-14টা ক্লাস দিয়ে দেব। অ্যাটলিস্ট মিনিমাম 20টা ক্লাস থাকবে সিটিপির বাংলা মিডিয়াম। আপনার সিলেবাস সেখানের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। বাকি তো আপনি লেটস লার্নের সাথে লেগেই থাকবেন, কারণ লেটস লার্ন তো সিডিপির জন্য সবথেকে বেস্ট, এর থেকে বেস্ট কিছু হতে পারে না। লেটস লার্নের মধ্যে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো দেখবেন, আর আমি এখানের মধ্যে যে ক্লাসগুলো দেখব আপনি সেই ক্লাসগুলো দেখবেন। এখান থেকে আপনার একটা সিকোয়েন্সে তৈরি হয়ে যাবে, আর সেখান থেকে ইজি, মডারেট সব ধরনের কোয়েশন আপনি দেখতে পারবেন। যেভাবে পরীক্ষা আসতেছে সেই ক্লাসগুলো দেখলে আপনার জন্য বেনিফিট হবে, আর আমার যে ক্লাস আছে সেগুলো দেখলে আপনার আরও বেনিফিট হবে। যদি আপনার হিন্দির মধ্যে অসুবিধা থাকে তাহলে বাংলার মধ্যে থেকে বুঝতে পারবেন, আর এখানে কিছু কিছু যদি বুঝতে পারেন তাহলে সেখান থেকে আপনি পরে বুঝতে পারবেন। সো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য।